চলে এলাম আবার নতুন ক্লাস নিয়ে। নতুন ক্লাসে আজকে হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে আমাদের ক্লাসটা খুবই ছোট হবে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ওনার সম্বন্ধে কিছু জিনিস থেকে জেনে নেবো, যেমন আগের দিন জেনেছিলাম, আজকেও ঠিক একইভাবে জেনে নেবো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন 26শে জুন 1838 সালে। 26শে জুন 1838 সালে উত্তর 24 পরগনা জেলায় কাঁঠালপাড়া, যেটা ব্যাকেটের নৈহাটিতে উনি জন্মগ্রহণ করেন। ব্যাকেটের নৈহাটি, কাঁঠালপাড়া নৈহাটিতে উনি জন্মগ্রহণ করেন। ওনার বাবার নাম যাদবচন্দ্র চট্টোপাধ্যায়, মায়ের নাম দুর্গা দেবী। বাবার নাম কি? যাদবচন্দ্র চট্টোপাধ্যায় আর মায়ের নাম দুর্গা দেবী। এনারা তিন ভাই ছিলেন। এনার বাবা ছিলেন ডেপুটি কালেক্টর, তখনকার যুগে ডেপুটি কালেক্টর ছিলেন এনার বাবা। আর ইনি উপন্যাস লিখেছিলেন। ইনি হচ্ছে আমাদের ভারতের যেই বন্দে মাতরম গান, যে গীতটা, এই গীতটা ইনি লিখেছিলেন। কীভাবে লিখেছিলেন? ইনি একটি উপন্যাস লিখেছিলেন, আনন্দমঠ। উপন্যাসটার নাম আনন্দমঠ। আনন্দমঠ এই উপন্যাসটা উনি লেখেন। এই উপন্যাসটা লিখেছিলেন আনন্দমঠ। এই উপন্যাসে উনি ওই বন্দে মাতরম গানটা, যেটা আমাদের জাতীয় গীত যেটা, সেটা লিখেছিলেন এই আনন্দমঠ পত্রিকাতে। আনন্দমঠ মানে উপন্যাসেতে, পত্রিকা বললাম, আনন্দমঠ উপন্যাসেতে এই গীত লিখেছিলেন উনি। আনন্দমঠ উপন্যাসটি কত সালে লিখেছিলেন? 1870 সালে লিখেছিলেন, এবং ওইটি 1882 সালে প্রকাশ পায়। 1882 সালে ওটি প্রকাশ পায়। আর 82 সালে প্রকাশ পাওয়ার পর এই গানটি, বন্দে মাতরম গানটি আনন্দমঠ পত্রিকা থেকে পাওয়া যায়। আনন্দমঠ পত্রিকা থেকে গানটি পেয়ে আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে তখন নেওয়া হয়, জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয় না। তারপর 1905 সালে ওইটি ধ্বনি করা, মানে যখন যেটা জাতীয় কংগ্রেস অধিবেশনে ধ্বনি দেওয়া হয়, বা কোনো একটা মিটিংয়ে, যেটা কলকাতা কংগ্রেস অধিবেশনে মিটিংয়ে ধ্বনি দেওয়া হয়। আবার 1907 সালে ওটি পতাকাতে লেখা হয়। আর তারপর 1907 সালে পতাকাটা লেখার পর ওরা 1905 সালে ধ্বনি দেয়, 1907 সালে তোমার পতাকাতে লেখা হয়। আবার ওইটি বন্দে মাতরম গাওয়া হয়েছিল। আর প্রথম যেটা গাওয়া হয়েছিল সেটা 1896 সালে প্রথম গাওয়া হয়। তারপর গাওয়া হয়েছিল 27 ডিসেম্বর 1911 সালে গাওয়া হয়। এটি গিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর। 27 ডিসেম্বর 1911 সালে, 27 ডিসেম্বর যখন জনগণ মন অধি গাওয়া হয়, তখন এই বন্দে মাতরমও গাওয়া হয়, তখনই গিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আর প্রথম যখন 1896 সালে যখন প্রথম গিয়েছিলেন, তখন গিয়েছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর তারপর এটা 24শে জানুয়ারি 1950 সালে এটি আমাদের জাতীয় গীত হিসেবে স্বীকৃতি পায়। 24শে জানুয়ারি 1950 সালে এটা আমাদের জাতীয় গীত হিসেবে প্রকাশ পায়। তারপর আমাদের জাতীয় গীত হিসেবে ধরা হয়। আর ইনি মারা যান 1894 সালে, 8ই এপ্রিল 1894 সালে 8ই এপ্রিল ইনি মারা যান। ইনি একটা রোগে, যেটা বহুমূত্র রোগ, এই বহুমূত্র রোগে উনি আক্রান্ত হয়ে মারা যান। তো সবাই শুনলে কি প্রথম থেকে শেষ পর্যন্ত ঘটনাটা, এরপর এইখান থেকে যে কোশ্চেনটা করবো, এই কোশ্চেন করে দাও। ওনার প্রথম কথা বলেছি, ওনার জন্ম হয়েছিল 1838 সালে 26শে জুন। বললাম এটা মাথায় রেখো, 26শে জুন। এবং উনি মারা গিয়েছিলেন 1894 সালে 8ই এপ্রিল উনি মারা গিয়েছিলেন বহুমূত্র রোগে। তারপর ওনার বাবার নাম কি? যাদবচন্দ্র চট্টোপাধ্যায়। ওনার মায়ের নাম দুর্গা দেবী। ওনার 3 ভাই ছিলেন। ঠিক আছে, এরপর থেকে আমি প্রশ্ন করছি, এখান থেকে এইগুলো মুছে দিই। প্রশ্ন করেছি, ঘুরি ফিরি প্রশ্নটা করছি। প্রশ্নটা এক নয়, আর যে সিরিয়াল ভাবে বলে সিরিয়াল ভাবেই করছি, তাই সিরিয়াল ভাবেই করছি। ওর নামটা লিখছি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখানে হবে। উনি কত সালে জন্মেছিলেন?
এটা 1838 26শে জুন। 1838 26শে জুন তিনি জন্মগ্রহণ করেন। ঠিক আছে, উনি জন্মগ্রহণ করেন 1838 26শে জুন। আর 2 বাবার यादव चंद्र चट्टोपाध्याय। यादव बोलते हिंदी যদি হয় হিন্দু यादव हिंदी यादव चंद्र चट्टोपाध्याय এনার বাবার নাম। এনার মায়ের নাম এমনি বলতে পারো বা এটা বলতে পারো। দুর্গা দেবী, ওনার মায়ের নাম দুর্গা দেবী। আমাদের জাতীয় গীত কবে লিখেছিলেন? নিজে উপন্যাস লিখেছিলেন। এখানে কোশ্চেন করতে পারে। এটা ভেরি ইম্পর্টেন্ট, বলতে পারো উনি যে উপন্যাস লিখেছেন তার নাম কি? আনন্দমঠ। ঠিক আছে, উনি যে উপন্যাস লিখেছেন তার নাম আনন্দমঠ। 5 নম্বরে কোশ্চেন তোমার ধরবেন। এই 4টে কোশ্চেন হলে ঠিক আছে, ধরো এগুলো পুষে দিই। ভাই তাহলে হ্যাঁ আবার 4 নম্বর, 5 নম্বর, তাই তো 5 নম্বর।
1870 সালে। এটা মানে লেখা হয় 1870 থেকে 75, কিন্তু ধরা হয় 1870 সালে। 1870 সাল লিখেন, এবং উনি যে লিখেন 1870 সালে, এটি প্রকাশ পায় 1882 সালে। আঠারোশো বিরাশি সালে প্রকাশ পায় এটি। একটি উপন্যাসটির যে আমাদের যে বন্দে মাতরম গানটি কোথা থেকে নেওয়া হয়? আনন্দমঠ উপন্যাস থেকে। বন্দে মাতরম গানটি কোথা থেকে নেওয়া হয়? বন্দে মাতরম গানটি কোথা থেকে নেওয়া হয়? আনন্দমঠ উপন্যাস থেকে। যদি কোথাও কোনো অসুবিধা হয়, দেখো আমার এখানে প্রথমে আমি বলেছি আমার মাইক্রোফোন নেই, আর যদি স্পেলিং মিস্টেক হয় তুই নিজেরা কারেকশন করে নাও, কারণ এতটাই আমি মানে কি বলবো শিক্ষিত নয় যে সমস্ত স্পেলিংয়ে আমার ঠিক হয়ে যাবে। আর স্পেলিং মিস্টেক আশা করি মনে হয় সবারই হয়, কারণ আমার তো হয়, খুবই ভয় আমার, প্রচণ্ড স্পেলিং মানে বানান ভুল হয়। আর বন্দে মাতরম গানটি কত সালে নেওয়া, কোথা থেকে, কত সালে নয়, কোথা থেকে নেওয়া হয়? কোথা থেকে নেওয়া হয়? আনন্দমঠ উপন্যাস থেকে। যদি কোশ্চেন করে কোথা থেকে নেওয়া হয়, আনন্দমঠ উপন্যাস থেকে। আনন্দমঠ উপন্যাস কত সালে প্রকাশ পায়? 1882 সালে। 1882 সালে আনন্দমঠ পত্রিকাটি প্রকাশ পায়। আর আনন্দমঠ পত্রিকাটি 1820 কত সালে লেখা হয়? 1870 সালে আনন্দমঠ পত্রিকাটি লেখা হয়। কে লেখেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখেন। আর এইটার মধ্যে আমাদের জাতীয় গান বা জাতীয় গীত যেটা, সেটা এই আনন্দমঠ উপন্যাসে থেকে পাওয়া যায়। কোথা থেকে নেওয়া? আমাদের জাতীয় গীত কোথা থেকে নেওয়া? আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া। আমাদের জাতীয় গীতকে লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এইগুলো মাথায় রেখো, বারবার তাহলেই ঠিক হবে। আর দেখো, পড়াশুনো এমন একটা জিনিস যেটা জিকে কোথা থেকে কোশ্চেনগুলো কেউ জানে না, আমি জানি না, যে করে কোশ্চেনটা সেও জানে যে আমি কোথা থেকে করবো। মানে সে করে দেওয়ার পর যদি তাকে বলা হয় এই কোশ্চেন তুমি কোথা থেকে, বলবে জানি না কোথা থেকে করে দিয়েছি, আমার মনে এসেছিল যখন আমি করে দিয়েছি। জিকে এমন একটা কোশ্চেন যেটা যেখান থেকে খুশি করা যায়। জিকে বলা যায় না যে আমি এই বইটাতেই করবো, ওই বইটাতেই করবো। জিকে যেখান থেকে খুশি করা যায়। ম্যাথ, রিজনিং বা গ্রামার, এইগুলো একটা নির্দিষ্ট জিনিস আছে। ম্যাথ তুমি সূত্র জানলে, সূত্র ধরো করলে, একটা বইয়ের খাতা পেপার নিলে, খাতাতে সেই সূত্রগুলো একটা খাতায় লিখলে, একটা খাতায় রাফ খাতা করলে, তাতে ম্যাথ প্র্যাকটিস করলে ম্যাথ ক্লিয়ার হয়ে যাবে। আর রিজনিং, যেটা রিজনিংও মোটামুটি, রিজনিং কত সালে জিকের মতো। রিজনিং কেউ আজ পর্যন্ত কেউ বলতে পারে না, কি কখন দিয়ে দিবে কেউ জানে না। মানে এমন একটা যেটা ফাঁচের জিনিস, যেগুলো এখন বলা হয় যে গুগলি টাইপের। রিজনিংটা গুগলি টাইপের, মানে কোথা থেকে কি দিয়ে দেবে সেটা তো বলা যাবে না। আর যে এই জিকেও এরকম, জিকে যে কোন জায়গা থেকে করবে কেউ জানে না। যে কোশ্চেন করবে সেও ঠিকঠাক করে জানে না। কোশ্চেনটা করে দেওয়ার পর যে এই কোশ্চেন তুমি কোথা থেকে করেছো, সে তো নিজেও বলতে পারবে না, জানি না কোথা থেকে করে দিয়েছি, বইয়ে পড়েছিলাম, মনে এসলে করে দিয়েছি। জিকেতে এমন একটা জিনিস, সব জায়গাতে পড়ে থাকবে। জিকেতে নাম্বার করা, যিনি জিকেতে নাম্বার করতে পারে তার একটা বিশাল প্রফিট আছে। বন্দে মাতরম গানটি। আর পড়াশোনা যেটা বলছি, পড়াশোনা যেখান থেকে পারো পড়ো। দেখো কোন একটা পড়া এমন একটা জিনিস, পড়াটা পুরোপুরি নিজের কাছে। তুমি একটা ধরো ভালো মাস্টার, যে সবারই কাছে, সবাই তার কাছে যে একদম 90%, 95% নাম্বার তুলে দিচ্ছে, তুমি যাও, তুমি কিন্তু সেই মাস্টারের কাছে নাম্বার পাবে না 90%।
তুমি ধরো গেলে, কারণ তার পুরো সবারই পড়ানোর টেকনিক এক না, আর সবারই পড়ানোর টেকনিক কারো ভালো লাগে না। কারণ দেখো এখন যে জিনিসগুলো, এখন বেশিরভাগ ছেলে, আমিও এরকম ধরনের আমিও ভুগছি। কারণ শর্ট টেকনিক, শর্টে কী করে খুব তাড়াতাড়ি শেখা যাবে। আরে ভাই, এগুলো কোনো মানে গুলে খাই দেয় নয় শরবতটা, এটা বুঝতে খুব সময় লাগে আমারও সময় লেগেছে। এখনও আমি মানে সবসময় খুঁজেছি শর্ট কী জিনিসটা, শর্ট কীভাবে আমি শিখবো, সেটা তাড়াতাড়ি গুগলতে। আর শর্ট শেখা যায় না ভাই, একটা কথা মাথায় রাখো, শর্ট শিক্ষা কখনোই যায় না। শর্টের প্র্যাকটিসের মাধ্যমে তুমি ধরো একটা কোশ্চেন করছো, ওই কোশ্চেনটা প্র্যাকটিস করবে, এমন মাথায় চলেছে এই কোশ্চেনটা এই উত্তরটাই হবে, এছাড়া উত্তর হতেই পারে না, এরকম মতো একটা কোশ্চেনের উত্তর থাকবে, তখন তুমি পরীক্ষায় নাম্বার পাবে। কারণ পরীক্ষায় তুমি এইখানে প্র্যাকটিস করে, ধরো অঙ্ক তুমি সূত্র কাদা জানো, ওই সূত্রকার যে অঙ্ক প্র্যাকটিস করে তারপর তুমি উত্তর দিবে। একটা অঙ্কতে 100 নম্বরের কোশ্চেন আমি হচ্ছে এমন কোনো পরীক্ষা মানে 30 সেকেন্ড করে সময় পাওয়া যায়। 30 সেকেন্ড, 1 মিনিট সমান 60 সেকেন্ড, 30 সেকেন্ড সময় পাওয়া যায় উত্তরটা করতে। মানে তুমি পরীক্ষায় বসছো, তুমি উত্তরটা জানো যে এই প্রশ্নটা এই অমুক তুমুক। যেমন ধরো বন্দে মাতরম গানটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়, আনন্দমঠ উপন্যাস। তুমি জানো বন্দে মাতরম গানটি কোন উপন্যাস থেকে লেখা হয়, তুমি খুঁজছো 4টা অপশনের মধ্যে আনন্দমঠ, কোথায় আনন্দমঠ উপন্যাস যেটা আছে, আনন্দমঠ পত্রিকাটি আছে, আনন্দমঠ উপন্যাস থেকে বন্দে মাতরম গানটি ফট করে দিলে হয়ে গেল, ব্যাস। তাহলেই তুমি পরীক্ষায় নাম্বার একটা করতে পারবে। আর যদি বলো না আমি তাহলে কোনটা, আমরা পরীক্ষা কেমন করে দিতাম জানো, আমরা যখন প্রথম পরীক্ষা দিই, আমি পড়তাম না। আমি প্রথম আমার দেখো মানে আমার পড়াশোনাটা একটা বিরাট যা হয়, এটা সবচেয়ে দুঃখের কারণ হচ্ছে গরিব ফ্যামিলি। চলছে তো না, নিজেই বকছি। গরিব মানে ছেলেদের কি দুঃখের জিনিস, সব থেকে প্রথম দুঃখ হচ্ছে গরিব ফ্যামিলি বা যারা পড়াশোনা জানে না। তুমি ফ্যামিলির একটাই শিক্ষিত প্রথম, যেটা তুমি প্রথম শিক্ষিত, তুমি জানো না। আর তোমার মধ্যে মানে কি বলবো, কেউ তোমাকে ঠিকঠাক গাইডেন্স করতে পারবে না, কারণ তোমার মধ্যে একটা অহংকার চলে আসবে, যেন আমার মধ্যেও এসেছে। এই অহংকারটা বিশাল খারাপ জিনিস, এই অহংকারটা ভাই ছাড়ো, এই অহংকারটা বিরাট খারাপ জিনিস, এই অহংকারটা আমার মধ্যে আছে। আমি কারো অপমান সহ্য করতে পারি না, এটা একটা বিশাল খারাপ জিনিস। অপমান সহ্য করে মুখ বুঝে সহ্য করে নাও, যেটা আমি পারি না ভাই, এটা আমি হাজার চেষ্টা করেও পারি না। আজকে মোবাইলের সামনে তোমাদের সঙ্গে বলছি, কিন্তু আমিও পারি না, বিশ্বাস করো, একদম এটা পারি না। আমি বলে জ্ঞান দিচ্ছি, কিন্তু আমি জ্ঞানটা মানে দিতে পারি, কিন্তু নিজে রাখতে পারি না মাথার উপর। হ্যাঁ, পরে ভাবি একা এই আমি এই অপমানটা সহ্য করলে ভালো হতো, হয়তো ভালো হতো, কিন্তু আমি পারি না ভাই। কেউ যদি আমার সামনে উল্টো পাল্টা কথা বললে, আমি মুখের সামনে জবাব দিয়ে দিই, ফট করে জবাব দিয়ে দিই, কারণ সত্যকে আমি মানে আড়াল করতে পারি না, জবাব দিয়ে দিই, চুপ করে মেনে নেওয়াও যায় না। ঠিক তেমন মতো সবচেয়ে দুঃখের কারণ হচ্ছে গরিব জিনিসটা বিরাট খারাপ জিনিস, যেটাতে আমাদেরকে সবচেয়ে পেছিয়ে চিন্তা হয়। যখন একটা ছেলে, একটা ধরো 20-25 বছরের ছেলেকে, কি ধরো 16, 17, 18, 20 বছরের ছেলেকে যখন মাথায় তার চিন্তা পড়ে যাবে তোমাকে একটা রোজগার করতে হবে, কোনো মাত্রায় রোজগার, মেন পয়েন্ট তোমার রোজগার, যদি তুমি চাকরি পেয়ে যাবে খুবই ভালো জিনিস। আর আমাদের চাকরির সময় হচ্ছে সবচেয়ে ভালো সময় এই গরিব বাড়ির ছেলে 20 বছর বয়স পর্যন্ত। 20 বছর যদি পেরিয়ে গেছে তোমার কিন্তু জীবন সময় সমস্তটাই পেরিয়ে গেল। 20 বছরের পর তোমার জীবনের সময় আছে, এখনো সময় আছে। যারা ইউআর জেনারেল, তাদের পক্ষে এখনো সময় আছে, 26টা বছর, 28 বছর, অনেক পরীক্ষা 28 বছর বয়স পর্যন্ত তুমি বসতে পারো, তোমার সময় আছে, কিন্তু সময় অনেক কম হয়ে গেল। মানে তুমি ধরো 100টা পরীক্ষার মধ্যে তুমি 80% জিনিসকে হারিয়ে দিয়েছো। 20 বছর পেরিয়ে যাওয়া মানে 21 বছর, ওই একটা বছর যদি পারলে 21 বছরের পর তুমি 80% চাকরিকে তুমি হারিয়ে ফেলেছো, আর কিচ্ছু করার নেই। এবার যে 20% চাকরি থাকবে, সেই চাকরি তুমি উপযুক্ত। আর কিন্তু ওই বয়স পেরিয়ে গেলে আর কিচ্ছু করা যাবে না। তারপরে বয়সের সাথে দেখো পড়ো, সেটা আমি যে বিরাট টিচার, আমি টিচার না, আমিও তো আমাদের মতো স্টুডেন্ট, আমিও পড়াশোনা এখনো করি। তাই আমি পড়াশোনা করতে পড়াচ্ছি, মানে আমি পড়াশোনা করতে আমি পড়াচ্ছি, আমি এখনো পড়াশোনা করি, এখনো প্রিপারেশন চলছে, কপাল নাই, আর আমার প্রিপারেশন খুব একটা ভালো না, ওই জন্য আমি হয়তো চাকরি পাইনি। তাই বলছি, নিজেরা যাদের সময় আছে যতটা পারো সময় দাও, রাত